আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট এর লেকচার 14 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট এর আরো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো শেষে সবগুলা টপিক আসলে ইন্টারেস্টিং আর খুবই ইম্পোর্টেন্ট। এতটা ইম্পোর্টেন্ট বলার বাইরে। কারণ এগুলা ছাড়া সামনে আগানো যাবেই না। সো এইগুলা খুবই মনোযোগ সহকারে দেখতেই হবে। এপিআই যদি না বুঝি আমরা অনেক সমস্যায় পড়ব। কেন সমস্যায় পড়ব? কারণ আমাদের বেশিরভাগ কাজই এপিআই দিয়ে। তো গত ক্লাসে আমরা যে প্রমিস গুলা পড়ছিলাম যে প্রমিস ফুলফিল, রিজলভ, পেন্ডিং এগুলা কিভাবে কেন হয়, অ্যাসিনক্রোনাস কেন আমরা কিভাবে হ্যান্ডেল করি এগুলো সবকিছু মূলত এপিআই এর জন্যই আমরা করে থাকি। তো আজকে আমরা বাস্তব উদাহরণ দেব। একেবারে বাস্তব। কোনো ভুল নাই। তো শুরু করা যাক। আচ্ছা সবার ১ম প্রশ্নটা হলো যে এপিআই কি রে ভাই? এপিআই হলো যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস দ্বারা কি বোঝায়? আসলে এটা দ্বারা বোঝায় কি? যদি নরমালি চিন্তা করি যে এটা হলো একটা ব্রিজের মতো। এখানে বলছি আমি যে এটা একটা ব্রিজের মতো যেটা কিনা ২ টা সফটওয়্যারের মধ্যে কমিউনিকেট করতে সাহায্য করে। কিভাবে? ধরেন আপনার একটা বন্ধু আছে, সে কিনা অনেক দূরে, ধরেন চট্টগ্রামে আছে। তার সাথে আপনি কি কনট্যাক্ট করতে চান। কিভাবে করবেন? ডাইরেক্ট কল দিবেন, ফোন নাম্বার তুলে কল দিয়ে দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কাজ হয়। এই যে আপনি যে নাম্বারে কল করতেছেন, এই যে নাম্বার প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা ডোমেইন থাকে। সেটা কিন্তু একটা নাম্বার। যে Facebook দেখি আমরা, তারপর YouTube দেখি। এই প্রত্যেকটা কিন্তু একটা ডোমেইন থাকে। ঠিক আছে? তো ডোমেইন গুলা কিন্তু তার অ্যাড্রেস। তো যেরকমভাবে আমরা নাম্বার তুলি, ঠিক সেরকমভাবে আরকি এটা অ্যাড্রেস। নাম্বারটা যেমন আপনার ফোনের একটা অ্যাড্রেস, ঠিক সেরকমভাবে সিমের অ্যাড্রেস, ঠিক সেরকমভাবে কিন্তু এটা একটা অ্যাড্রেস। তো ভালো কথা। এখন আপনি আপনার ফ্রেন্ডের যে অ্যাড্রেসটা তুললেন সেটা কল করলেন। কল করলেন কিন্তু কল করে তার সাথে কথা বললেন। এই যে কাজটা করলেন, এখানে কিন্তু অনেক কিছু বিহাইন্ড দ্য সিন কাজ করছে। যেমন আপনি কি আপনার ফোন একটা নেটওয়ার্কের আন্ডারে আছে। অ্যান্ড এরকম আপনার ফ্রেন্ড একটা নেটওয়ার্কের আন্ডারে আছে। আর এই নেটওয়ার্ক গুলো প্রত্যেকটা জায়গায় কানেক্ট আছে না? নেটওয়ার্ক কিরকম হয়? এরকম অনেকগুলা টাওয়ার থাকে। সেই টাওয়ার গুলা কি কানেক্টেড আছে না? এরকমভাবে অনেকগুলা টাওয়ার আছে যে এগুলা হলো গিয়ে কানেকশন। তো এইভাবে আপনার ফোনটা কানেক্ট আছে, তার ফোনটাও কানেক্ট আছে। তো এইভাবে এখান থেকে এখানে অনেক কিছু হয়ে তারপরে কি আপনাদেরকে মিলিসেকেন্ডের মধ্যে কানেক্ট করে দিতেছে। তো আমাদের ওয়েবসাইটে মূলত এইভাবেই হয়। যেমন আপনি আপনার ব্রাউজার থেকে কোনো একটা ইউআরএল কে হিট করেন। ইউআরএল বলতে কোনো একটা লিঙ্কে হিট করেন। দেন আপনাকে সেই লিঙ্কে পৌঁছায় দেয় অনেকগুলা ডিএনএস সার্ভারের মাধ্যমে অনেক কিছু হয়। বাট আপনি যে রিকোয়েস্টটা করেন আপনার এই ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা পাঠান, সেই রিকোয়েস্টটা আপনার ডেটাবেসে যায়। আচ্ছা এভাবে না বুঝে আমরা আমাদের বাস্তব উদাহরণে চলে যাই। আমরা যদি এখানে আসি একটু ভিজুয়ালাইজ করি। এই যে আপনার ফোন, সে ফোনটা কি করতেছে? এই ডিএনএস সার্ভার অনেক কিছু বাদ দেই, হ্যাঁ? নরমালি চিন্তা করি। আপনি আপনার ব্রাউজার থেকে একটা YouTube এ ক্লিক করছেন। YouTube এ ক্লিক করার পর আপনার সেই ওয়েব ব্রাউজার থেকে আপনার রাউটার থেকে এপিআই হলো গিয়ে একটা মাধ্যম। সে মাধ্যমে আপনার সেই ডেটাটা বা রিকোয়েস্টটা সরাসরি ডেটাবেসে চলে যায়। ডেটাবেসে যাওয়ার পর আপনার যে সার্ভার বা ওদের যে YouTube এর যে সার্ভার আছে, ব্যাকএন্ড আছে, সার্ভার আছে, ডেটাবেস আছে, সেখানে আপনার যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা কি করে? তারা এখানে তৈরি করে। রিকোয়েস্টটার যে রেসপন্সটা, সেই রেসপন্সটা এখানে তৈরি করে। দেন রেসপন্সটা কি করে? এপিআইটা আপ এপিআই নেয়, নিয়ে সে কি করে? আপনার কাছে সেটা পৌঁছায়া দেয়। তো এটা যদি আরেকটু সুন্দরভাবে বুঝতে চাই, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন। এটা আমি Google থেকে মাইরা দিছি। তো তো আপনি কি করেন? যে মেনু চেক করেন, ঠিক না? তো মেনু আপনি কি করছেন? মেনু দেখে আপনি পিজ্জা অর্ডার করছেন। কার কাছে অর্ডার করছেন? ওয়েটারের কাছে অর্ডার করছেন। বলছেন, "এই ওয়েটার ভাই আমার একটা পিজ্জা লাগবে। তুমি আমাকে পিজ্জা দাও।" ওয়েটার কি করছে? আপনার অর্ডারটা নিয়ে গেছে কি? ডেটাবেসে বা কিচেনে। কিচেনে যাওয়ার পরে বলছে, "একটা পিজ্জা বানাও দ্রুত কইরা।" কিচেন কি করছে? পিজ্জা বানায় আবার সেই ওয়েটারে দিছে। ওয়েটার কি করছে? আপনি সেই পিজ্জাটা দিছে, আপনি খাইয়া আইসা পড়ছেন শান্তিতে। তো এটাই মূলত এপিআই। এই যে ওয়েটার ভাই আছে সুন্দর, সেই ওয়েটার ভাইটা মূলত আমাদের এপিআই। জাস্ট এতটুকুই এনাফ। আমাদের এতটুকু জানলে এনাফ আপাতত। দেন আমরা আরেকটু ডিপ চিন্তা করি এখন। এখন কি এপিআই চুজ করব কিভাবে? আমার এপিআই অনেক ধরনের এপিআই আছে। মূলত আমরা যে সবসময় ব্যবহার করি সেটা হলো রেস্টফুল এপিআইস। রেস্টফুল মানে কি বিশ্রাম নিবে না, বিশ্রাম নিবে না। আমার অনেক কাজ আছে। আমি ব্যস্ত মানুষ। I have just হ্যাঁ, যাই হোক কি জানি? RESTful APIs। তারপর থার্ড পার্টি এপিআই আছে। থার্ড পার্টি এপিআই বলতে Google ম্যাপের এপিআই আছে। তারপর এ লোকেশনের যে Google ম্যাপ কি করে? লোকেশন দেয়। তারপর ওয়েদার এপিআই আছে যেটা কিনা কি করে? আপনাকে ওয়েদারের এপিআই গুলা দেয়। এরকম অনেক ধরনের এপিআই আছে। YouTube এর এপিআই আছে। তারপর আর কত কি এপিআই আছে? খেয়াল আসতেছে না।
এর এপিআই গুলো আছে। তো মেইন কাজ হলো গিয়ে RESTful এপিআই এর মধ্যে হয়। ঠিক না? RESTful এপিআই টা কি? RESTful এপিআই বিশ্রাম নেয় না, সে অনেক কাজ করে। তো রেস্ট দ্বারা কি বুঝানো হয়? রেস্ট দ্বারা বিশ্রাম বুঝাইতেছে না এখানে। রেস্ট দ্বারা বুঝাইতেছে representational state transfer। আর এই দ্বারা representational অনেক কঠিন নাম। স্টেট দ্বারা স্টেট ট্রান্সফার বুঝাচ্ছে। এটা কি? খায় না মাথায়। আসলে এটা হলো গিয়ে একটা কি? গাইডলাইন। ইউ ক্যান কল দেম গাইডলাইন ই বলতে পারি। যেটা কিনা একটা ডিফাইন করে মেথড বা প্রোটোকল বা হাউ ডাটা শুড বি সেন্ট, রিসিভড অ্যান্ড স্টোরড। আ একটু কমপ্লেক্স মনে হতে পারে। বাট আসলে কমপ্লেক্স না। আমরা যে ডেটা গুলা পাঠাই, আচ্ছা আপনি চিন্তা করেন নরমালি আপনি যে Facebook চালান, অনেক সময় আপনি পোস্ট করেন, ঠিক না? আপনি একটা জিনিস আপনার ছবিটা পোস্ট করছেন। তারপর আ অনেকে এই পোস্টটা দেখতে পাইতেছে। তারপর অনেকে কমেন্ট করতে পারতেছে। তারপর আপনি চাইলে আপনার পোস্টটাকে ডিলিট করতে পারতেছেন। বা চাইলে আপডেটও করতে পারতেছেন। একেক সময় কিন্তু একেক রিকোয়েস্ট করতেছেন। সবসময় তো সেম রিকোয়েস্ট করতেছেন না। যখন আমরা দেখি, শুধু রিড করি ডেটা গুলা, যেমন আপনি একটা পোস্ট পাইলেন সেটাকে আপনি দেখতেছেন বা পড়তেছেন, সেটা কি একটা রিড ডাটা। রিড করতেছেন, রিড রিকোয়েস্ট সেটা কি একটা গেট। আমরা গেট কি এগুলো আস্তে, আস্তে দেখবো আরো। এটা কি একটা গেট রিকোয়েস্ট। তারপর আপনি যখন একটা জিনিস পোস্ট করলেন, সচরাচর পোস্ট একটা ছবি পোস্ট করলেন, এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট। আপনি Facebook এ একটা পোস্ট রিকোয়েস্ট করছেন, যার কারণে আপনি কি এই পোস্টটা করতে পারছেন। এরকম অনেক রিকোয়েস্ট থাকে। তো এই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করে মূলত REST API। তো আমাদের REST API সবসময় আমরা ব্যবহার করে থাকি। বুঝলাম। খুবই রকেট সায়েন্স না। এটা নরমালি। জাস্ট এটার কাজ হলো কি একটা রিকোয়েস্ট দেওয়া আর একটা রেসপন্স রিসিভ করা। জাস্ট এতটুকুই মাথায় রাখা। বাকিটা আমরা সামনে বুঝে যাব। কোন রকেট সায়েন্স না। ঠিক আছে? তো এখন নরমালি আসি যে একটা রিকোয়েস্ট আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? আমরা রিকোয়েস্ট কিভাবে করতে পারি সহজত। এখন এখানে ২ টা কাজ হয়। ২ টা জিনিস মাথায় রাখেন। একটা হলো রিকোয়েস্ট করা, আরেকটা হলো কি রেসপন্স। রিকোয়েস্ট আর রেসপন্স। এপিআই মানে কি রিকোয়েস্ট আর রেসপন্স এই ২ টা জিনিসই আমার এখন মাথায় রাখা লাগবে। আমি কি করব রিকোয়েস্ট করব আর কি পাবো রেসপন্স পাবো। দ্যাটস ইট। আমরা প্রমিস এর ক্ষেত্রে দিছিলাম। এখন কথা হইলো যে আমরা রিকোয়েস্টটা করি কিভাবে? রিকোয়েস্টটা করি এই যে fetch নামে একটা built in ফাংশন আছে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে। fetch নামে সেটা ব্যবহার করে। তো which is built into modern browsers, হ্যাঁ, it is a promise based API that makes it easy to send HTTP request and handle response asynchronously. রেসপন্স asynchronously কেন? কারণ আমাদের ডেটা সবসময় synchronous ভাবে আসে না। অনেক সময় একটু আ দেরি হইতেই পারে। এটা হইলো গিয়ে নেটওয়ার্ক ইস্যু হইতে পারে বা সার্ভারের ইস্যু হইতে পারে, বিভিন্ন ইস্যু হইতে পারে। আমরা সেটা দেখব। আমরা দেখছিলাম গত ক্লাসে প্রমিস এর ক্ষেত্রে। আমরা একটা আরকি নিজেরাই সেট টাইম আউট দিয়ে আমরা কি করছিলাম? অ্যাসিঙ্ক্রোনাস করছিলাম। তো এরকমই মূলত হয়। আচ্ছা ভালো কথা। কিভাবে আমরা ফেচ করতে পারি? এই যে ফেচ নামে আমরা এটা ব্যবহার করব। অ্যান্ড এটা যেহেতু একটা ফাংশন তো আমার তো একটা ব্র্যাকেট দেওয়াই লাগবে। ফর জেন। তার মধ্যে আমার কি করে ২ টা আর্গুমেন্ট নেয়। একটা হলো URL। URL টা কি? URL এর যেই API টা আপনি ডাকতে চাচ্ছেন, সেই API এর একটা লিঙ্ক আছে। লিঙ্ক আছে, হ্যাঁ? ওই লিঙ্কটা আপনার এখানে দেওয়া লাগবে। এটাকে অনেকে ইন্ট পয়েন্ট বলে, অনেকে URL বলে, API ও বলে। আপনার যেটা মন চায় বলবেন, সমস্যা নাই। অ্যান্ড সাথে আপনাকে একটা অপশন নামের জিনিস থাকে। অপশন দেওয়ার সিস্টেম থাকে। সেই অপশনসটা কি? অপশনসটা আমরা একটু পরেই দেখি। আগে আমরা একটা এপিআই কে হিট কইরা আসি। আমাদের মাথা গরম হিট না করলে হবে না। কোথায় গেল আমার তো এপিআই কে আমরা হিট করার জন্য আমরা নরমালি জেসন প্লেস হোল্ডার এ চলে যাব। গুগলে যেয়ে জেসন প্লেস হোল্ডার লিখলে আমাদের এই ওয়েবসাইটে আসা পড়বে। আমরা এখানে চলে যাব সরাসরি। এক্সপ্যান্ড করি এটাকে। JSON প্লেসহোল্ডার কি? JSON প্লেসহোল্ডার হলো আমাদের কিছু REST API ফ্রিতে প্রোভাইড করে প্র্যাকটিস এর জন্য। যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে ট্রাই নামে একটা লেখা আছে সেখানে বলছে রান দিস কোড হেয়ার ইন এ কনসোল অন ফ্রম এনি সাইট। ঠিক আছে? যাই হোক। এখানে আমরা দেখতে পাইতেছি একটু বুঝি। এখানে বলছে যে ফেচ। এটা তো আমরা জানি। ফেচ এর মধ্যে আমরা কি বলছি লিঙ্ক দেওয়া লাগবে। এই যে সেই লিঙ্কটা। এটা কি একটা এপিআই এর লিঙ্ক যেটাতে হিট করলে আমরা কি করব? একটা রিকোয়েস্ট পাবো। অ্যান্ড রিকোয়েস্টটা করতে পারবো। রিকোয়েস্টটা করলে আমার সে কি করবে? লিঙ্ক থেকে আমাকে অটোমেটিক একটা রেসপন্সটা দিবে। যেহেতু রেসপন্সটা দেয় সার্ভার, তো আমরা যেহেতু সার্ভার সাইড করিনি এখনো বা Node.js শিখিনি। যখন আমরা Node.js Express.js শিখবো তখন আমরা নিজেরাই একটা RESTful API তৈরি করতে পারবো MongoDB ডেটাবেসে স্টোর করে। তো সেই পর্যন্ত আমরা আরকি অন্যের সার্ভার ইউজ করি, হ্যাঁ? ওইটা এখন দেখার সময় হয়নি। তো আমি এটাকে কপি করলাম। কপি করে আমি একটু এই আমাদের লিঙ্কের মধ্যে একটা হিট করি। দিলাম লিখে এন্টার করে হিট করলাম, গোতা মারলাম। তাহলে আমার কি
কিছু ডেটা দেখতে পাইতাছি। কি ডেটা বোঝা দরকার নেই। কিছু দেখতে পাইতাছি। দেখে বুঝতে পারতাছি যদি আমরা ভালো মতন দেখে থাকি আমাদের লেকচারগুলো বুঝতে পারবো যে এটা কি একটা অবজেক্ট। কি? একটা অবজেক্ট। সেটার মধ্যে কিছু হাবিজাবি হিজিবিজি লেখা আছে। ভালো কথা। তাইলে আমরা কিছু একটা পাইছি। তো ফার্স্ট থিং ফার্স্ট আমরা আমাদের এখানে আসবো। আমরা সেম কাজটাই করব। কিন্তু আমরা অন্যভাবে করব। কিভাবে করব? আমরা একটা ফাংশন তৈরি করে ফেলি। কনস্ট্যান্ট গেট ডাটা নামে একটা ফাংশন করি। তাড়াহুড়া করতে গিয়ে ভুল টাইপ করি। ওকে, দেখছো কি তৈরি করে ফেললাম। আচ্ছা, এখানে আমার কি করতে হবে? ফেচ করতে হবে। ফেচ করব। ঠিক আছে? ১ম আমরা আরকি প্রমিস আমরা ডট দিন দিয়ে করছিলাম প্রমিস চেইনিং সেভাবে করি। পরে আমরা asynchronously দিব। তো এখানে আমার কি করতে হবে? এই লিঙ্কটা পেস্ট করতে হবে। করলাম পেস্ট। এটা ভালো বুঝলাম। অ্যান্ড এই যে যখন আমি ফেচ করছি তখন সে কি করবে? আমাকে কিছু একটা রিটার্ন করবে। সো সেই প্রমিসটা দেখার জন্য আমার কি করতে হবে? ডট দেন করতে হবে। এটার মধ্যে আমার কি আসবে? একটা প্রমিস আসবে। আচ্ছা এখানে সেমিকোলন ভুলও দেওয়া যাবে না। এখানে সেমিকোলন দিয়ে কি? লাইনটা গ্যাপ বুঝাচ্ছে। বাট এটা কি? লাইন গ্যাপ না, এটা সব এক লাইনই হয়। সো এই ডট দেন এর মধ্যে আমার কি একটা রেসপন্স আসবে, ঠিক না? সেই রেসপন্সটা আমরা দেখতে চাই। কনসোল লগ যদি করি এই রেসপন্সটাকে আমরা রেসপন্সটাকে দেখতে পাবো। ভালো কথা। কোন রকেট সায়েন্স না কিন্তু। খুবই ইজি। রেসপন্স বানান ভুল করছে। উম রেসপন্স এসজি-তে ফেলেছে। আচ্ছা যাই হোক। এখন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটায় ভাঙাচোরা ওয়েবসাইটটায় যাই, আর এখানে আমি যদি গেট ডাটা কল করি, তাহলে আমাদের কনসোলে দেখতে পাবো কি যেন কিচ্ছু একটা আসছে। এখানে লেখা আছে যে রেসপন্স। রেসপন্স আমরা পাইছি। যদি আমি এটা এক্সপ্যান্ড করি, তাহলে দেখতে পাবো যে এটার মধ্যে স্ট্যাটাস কোড আছে একটা। স্ট্যাটাস কোড কি? যে আমাদের হেডারের মধ্যে না, হেডারের মধ্যে না, যখন আমরা কোনো কিছু হিট করি তখন ওইটার সাথে কিছু একটা স্ট্যাটাস কোড থাকে। স্ট্যাটাস কোড দ্বারা বোঝায় যে আপনি সাকসেসফুলি নিতে পারছেন কিনা বা আপনার যে হিটটা সেটার কিছু কোড দিয়ে আমরা বুঝতে পারি যে কি হইছে। ২০০ দ্বারা বোঝায় যে আমি সাকসেসফুলি পাইছি। অনেক সময় দেখবেন যে ৪০৪ সার্ভার নট ফাউন্ড বা সাইট নট ফাউন্ড এরকম অনেক কিছু থাকে। ওটা আমরা লাস্টের দিকে একটু দেখব। তো স্ট্যাটাস কোড পাইছি ভালো কথা। হেডার্স পাইছি। হেডার্স এর মধ্যে অনেক প্রোটোটাইপ আছে। এগুলো অনেক সময় কাজে লাগতে পারে। বাট আপাতত আমরা একটু না দেখি, হ্যাঁ? না দেখার ভান করি অন্তত। একটু চোখ বুলাই। বডি আছে, হেডার আছে। হেডারের মধ্যে আবার প্রোটোটাইপ আছে। আবার ইউআরএল আছে, টাইপ আছে, কর্স। কর্স কি? এটা আমরা সামনে দেখব। ব্যাক এন্ড করলে দেখব, সামনে না। হ্যাঁ, সামনেই দেখব। তারপর এটার মধ্যে একটা প্রোটোটাইপ আছে। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো JSON নামে একটা মেথড আছে। এটাই ইন্টারেস্টিং টপিক। আমরা যদি JSON প্লেস হোল্ডার এ যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ২ টা প্রমিস আছে। মানে ২ টা আমাদের প্রমিস হ্যান্ডেল করা লাগতেছে। কেন? ফার্স্ট প্রমিস এ আমরা কি করছি? যে রেসপন্সটা পাইছি সেই রেসপন্স এর মধ্যে যে JSON মেথডটা ছিল সেটাকে আমরা কল করছি। কেন? এই রেসপন্স আমরা যদি ডিরেক্টলি করি তাহলে আমরা কি একটা আনরিডেবল রেসপন্স পাচ্ছি। এটা দ্বারা আমরা কিছু করতে পারতেছি না। কিন্তু আমাদের রেসপন্সটা দরকার ছিল এরকম একটা রিডেবল ডেটা, যেটা কিনা আমরা পাইনি। সো সেটা পাইতে হলে আমার কি করতে হবে? সেটা পেতে হলে এটার যে মধ্যে যে রেসপন্সটা আমরা পাইছি, সেই রেসপন্স এর মধ্যে আমার কি থাকে? একটা জেসন থাকে। মেথড। সো মেথডটাকে আমার কি করতে হবে? কল করতে হবে। যদি আমি কল করি অ্যান্ড দেন আমি এটাকে কনসোল লক করি। ২য় যে প্রমিসটা আছে সেটার মধ্যে আমি যদি কনসোল লক করি, যেই ডেটাটা আমরা পাইতাছি, সেই ডেটাটা যদি আমি কনসোল লক করি, এখানে এই .দিনের মধ্যে আমার যে ডেটাটা সেট হইছে, এই ডেটাটাই মূলত এই ডেটা। ঠিক আছে? ওই ডেটাটাকে আমি এটার মধ্যে সেট করছি। আচ্ছা এটা asynchronous করে আরেকটু ভালোভাবে বুঝায় দিতেছি, হ্যাঁ? আমি জানি আপনি কি না বুঝতে পারেন। কারণ আমি এস এ বিগিনার হিসেবে আমি যেগুলো বুঝি না আমি সেগুলাকে হাইলাইট করার ট্রাই করি। তো এখন আমরা এই যে একটা রিডেবল ডেটা পাইতেছি। যেই ডেটাটা আমি এখানে দেখছিলাম ইউজার আইডি 1, আইডি 1, টাইটেল ছিল ডিরেক্টাস অটেম যাই হোক কমপ্লিটেড দেওয়া ছিল ফলস। সেই ডেটাটাই আমরা এখানে পাইছি। দেখেন ইউজার আইডি, টাইটেল, এই কমপ্লিটেড ফলস, সেম টু সেম ডাটা। ঠিক না? তাহলে আমরা সাকসেসফুলি ফেচ করা শিখতে পারছি। রাইট? কিভাবে আমার একটা রিকোয়েস্ট করতে পারে আমার বুঝা গেছে। দেন এই সেম কাজটাই যদি আমি আ এটাকে কমেন্ট আউট করে দেই। এই সেম কাজটাই এটাকে একটু নিচে নামাই। আর যে ডেটাটা আছে আমার এই এপিআই টা এটাকে আমি একটা ভেরিয়েবল এর মধ্যে ডিক্লেয়ার করে ফেলি। একটা স্ট্রিং এর মধ্যে আমার লিঙ্কটাকে রেখে দিই। হ্যাঁ? এখন আমি এটাকে কনস্ট্যান্ট বানান ভুল লিখছি, সরি। কনস্ট্যান্ট আচ্ছা। যাই হোক, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, এখন এটা আমরা প্রমিস চেইনিং এর মাধ্যমে দেখলাম
এখন আমরা দেখতে চাই asynchronously কিভাবে আমরা কাজটা করতে পারি। তো এইজন্য আমি get data বানাবো। ঠিক সেরকমভাবে আমি এই get data-কে এই ফাংশনটাকে আমরা asynchronous ফাংশন বানাইতে তো হবে না, এটা তো হবে না। তো এই কারণে asynchronous করতে হলে এটাকে সাথে আমার async লিখতে হবে। আর আমরা যদি নরমালি অন্যভাবে ফাংশনটা তৈরি করি, যদি আমরা ES5 মডিউলে তাহলে কিভাবে করতে পারি? async তারপর আমরা ফাংশন get data then get data then এভাবে তৈরি করতে পারি। এটা হলো ওল্ড মডিউল সিস্টেম। বাট আমরা এভাবে করব না যেহেতু আমরা বড় হয়ে গেছি। আমরা মডার্ন যুগে বসবাস করি, মডার্ন স্টাইলে করি। ১ম এ কি করতে হবে? ১ম এ আমার ডাটাটাকে ফেচ করতে হবে। কনস্ট্যান্ট আমরা একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট। এখানে একটা রিকোয়েস্ট হবে। অ্যান্ড রিকোয়েস্ট যখন হবে, এখানে কিন্তু আমার অপেক্ষা করা লাগবে ডাটাটার জন্য। যার কারণে আমার কিন্তু এখানে await টা ইউজ করতে হবে। আর এটাই হলো গিয়ে মজা। আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা কি করতেছি। এখন আমি ফেচ করব। কাকে ফেচ করব? এই API টাকে ফেচ করব। লিঙ্ক তো দেওয়াই আছে। এখন আমরা যদি এখানে সিম্পল করি আরকি কনসোল লক করে এই রিকোয়েস্টটাকে, তাহলে আমরা কি পাই? তাহলে আচ্ছা কল করিনি। এখানে এটারে ওপেন রেখে তাহলে আমরা ওই যে ডেটাটা পাইছিলাম সেটাই পাই। সেম টু সেম কাজটাই। এখন আমি এই যে ডেটাটা পাইছি, কনস্ট্যান্ট ডেটাও লিখতে পারি বা রেজাল্ট লিখতে পারি অ্যাজ ইউর উইশ। ডেটা ইজ ইকুয়াল টু অ্যাওয়েট করব। কার কাকে কার জন্য এড করব? কেন এড করব? আমার যে রিকোয়েস্টটা আসছে এখানে, এই যে রিকোয়েস্টের মধ্যে আমার এই এপিআই টা সেট হয়ে গেছে। কিন্তু আমার উদ্দেশ্য তো এই এপিআই টাকে সেট করা না। আমার উদ্দেশ্য হইলো এখন এই এপিআই টাকে জেসন এ কনভার্ট করা। তো রিকোয়েস্ট ডট জেসন মেথডটাকে কল করে দিছি যাতে আমরা এটাকে একটা রিডেবল ফরম্যাট পাই। তারপর কনসোল লগ এর মধ্যে আমরা ডেটার মধ্যে ঢুকে ফেলি। আমাদের যে রিডেবল ডেটাটা আসছে সেটা। বুঝতে পারছি যে কিভাবে কাজটা হয় না? অ্যাসিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস না, অ্যাসিঙ্ক অ্যাওয়েট এর মাধ্যমে কিভাবে করতে পারি আর চেইনিং মানে আ প্রমিস চেইনিং এর মাধ্যমে কিভাবে করতে পারি সেটা আমরা দেখলাম। এখন কি দেখব আমরা? এখন আমরা আমাদের শীটে যাই। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো HTTP methods কেন HTTP মেথড? আমরা এই যে যখন RESTful API পড়ছি ব্যাকে যাই। হ্যাঁ, RESTful API পড়ছি তখন আমরা দেখছি যে REST এর মধ্যে কি ছিল? এখানে বলছিল যে কিছু প্রোটোকল বা মেথড আমরা ডিফাইন করে দিতে পারি। যাতে আমরা কি যে ডাটাটা রিসিভ করতেছি বা সেন্ড করতেছি বা স্টোর করতেছি সেটা কি ধরনের রিকোয়েস্ট সেটা যেন বুঝতে পারি। এই কারণে আমাদের কি করতে হয়? এই যে এখানে দেখেন আমরা যদি ফেচ করি তখন আমার এখানে একটা অপশন সিস্টেম আছে। এই অপশনের মধ্যে কিভাবে আমরা অপশনটা কি? এটা কিভাবে কাজে লাগায়? তো তখনই আমাদের এই উত্তরটা দেওয়ার জন্য আমার HTTP মেথড এর নাম আসে। তো এই HTTP মেথডটা হইলো যে আ এই যে এখানে দেওয়া আছে এই যে পাইছি। দেখেন HTTP method inform the REST API about the type of request you are making আপনি কোন ধরনের রিকোয়েস্ট আপনি তৈরি করতেছেন সেটা ইনফর্ম করে এই HTTP মেথড REST API কে। তো the common types হইলো গিয়ে পোস্ট, গেট, পুট অ্যান্ড ডিলিট। এটা হলো গিয়ে কমনলি আমরা ইউজ করি অ্যান্ড এটাই আমাদের দেখার উদ্দেশ্য আজকে। বা এটাকে নরমালি আমরা ক্রাউড অপারেশন করি। ক্রাউড অপারেশন বলি। খুবই ইম্পোর্টেন্ট ভাই। বিশ্বাস করেন না করেন আমরা যখন ব্যাক-এন্ড করব তখন এই ক্রাউড অপারেশন এ আমরা খুবই সুন্দরভাবে শিখব। আর আজকে আমরা তো শুরুতে জাভাস্ক্রিপ্ট যখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আরকি জাভাস্ক্রিপ্টটাকে সুন্দর ক্লিয়ার করতে পারলে কি আমাদের যখন আমরা ফ্রেমওয়ার্ক শিখবো, ব্যাকএন্ড শিখবো, Node.js শিখবো তখন আমাদের কাছে জটিল লাগবে না। যদি আপনি এখন এখানে ফাঁকিবাজি করেন, বিশ্বাস করেন আর না করেন তখন আপনি অনেকটা বিপদে পড়বেন। তো আমরা যে রিকোয়েস্টটা মাত্র পাঠাইলাম, সেই রিকোয়েস্টটা কিন্তু একটা মেথড ছিল। কিন্তু আমরা দেখিনি। চুপি, চুপি ছিল। চুপি, চুপি কি মেথড ছিল? সেই মেথডটার নাম হলো গিয়ে গেট মেথড। এটি কিন্তু একটা HTTP মেথড। এর বাই ডিফল্ট আমাদের দেওয়া লাগে না। প্রত্যেকটা রিকোয়েস্টে যখন আমরা সেন্ড করি তখন ওটা বাই ডিফল্টই গেট মেথড হয়। গেট মেথড কি? এটা শুধু রিড করতে পারে। আমাদের যে সার্ভারে যে ডেটা আছে শুধু আমরা সেটাকে রিড করতে পারবো। ওইটার সাথে আমরা আর কিছু করতে পারব না। এই যে আমরা যদি আমাদের এখানে ডেটাতে আসি, কোথায় ছিল আমাদের সেই ডেটা বাবাজি? এই তো। এই যে ডেটা গুলা ছিল। আমরা এখানে হিট করছিলাম। হিট করাতে আমরা কি পেয়েছিলাম? রিডেবল ডেটা পাইছি। আমরা এখানে কিছু করতে পারতেছি না। কিছু করতে পারতেছি? আমরা জাস্ট এগুলা রিড করতে পারতেছি, UI তে দেখাইতে পারবো। দ্যাটস ইট আর কিচ্ছু করতে পারব না। এটা মূলত কি? গেট রিকোয়েস্ট। অ্যান্ড পোস্ট রিকোয়েস্ট কি? পোস্ট রিকোয়েস্ট সিম্পল। আপনি আপনার Facebook এ যান। যেয়ে ধরেন আপনি একটা সেলফি তুললেন, সেলফি তুইলেই দিলেন পোস্ট মাইরা Facebook এ, হ্যাঁ? নরমালি অনেকে এরকম করি আমরা। যাই হোক অনেক কিছু পোস্ট করি, অনেক ভালো কিছু পোস্ট করি। তো সেইগুলা কি? একেকটা পোস্ট এভাবেই চিন্তা করতে পারি। আমার যে ডেটা গুলা আছে, ধরেন আপনি যে পোস্টটা বানাইতেছেন, এই যে এখানে একটা ইমেজ আছে, তারপর ইমেজ আছে, তারপর আপনার কিছু ক্যাপশন আছে, ঠিক আছে? তারপর ডেসক্রিপশন আছে। এরকম অনেক কিছু থাকে না?
তো এইগুলা লেখা যখন আমি কি করি? পোস্টে হিট করি। এটা কিন্তু একটা রিকোয়েস্ট। সিরিয়াসলি এটা একটা রিকোয়েস্ট। বিশ্বাস করে না? আমরা বিশ্বাস করব। এখন আমি এই রিকোয়েস্টটা করলাম, তখন এটা কি করল? Facebook এর সার্ভারে যায়া হিট করল এই বাক্সর মধ্যে। এটা কিন্তু একটা সার্ভার। হ্যাঁ? এটা হলো গিয়ে সুপার কম্পিউটার। এরকম লাল বাতি, নীল বাতি জ্বলে অনেকগুলা। ঠিক আছে? এগুলো কিন্তু সুপার কম্পিউটার অনেকগুলো আছে। তো সার্ভার হিট করার পর সেটা কি হবে? ডাটাবেসে পাঠাবে পোস্টটাকে। অনেক বড়, বড় ডাটাবেস এইভাবে থাকে। আমার জানা নাই। যাই হোক, ওই ডেটাবেসের মধ্যে পাঠাবে। দেন রেসপন্সটা আপনার কাছে আসবে। কি হিজিবিজি লিখছি নিজে বুঝি না। তো যাই হোক এভাবে আপনার যখন এই ডেটাবেস থেকে রেসপন্সটা আসে, তো ডেটাবেসে যখন সেট হয় তখন আপনার ফ্রেন্ড লিস্টে যা আছে সবাই কি করতে পারে এটাকে রিড করতে পারে আপনার পোস্টটাকে। অ্যান্ড এটা মূলত একটা পোস্ট রিকোয়েস্ট। তারপর কষ্ট হয়ে গেছে বুঝতে? থাক এটা কোনো রকেট সায়েন্স না। শুধু বুঝেন আপনি পোস্ট করে দিছেন। তারপর পুট কি? যখন ধরেন আপনি আপনার ক্যাপশনে একটা কিছু ভুল লিখছেন, তখন আপনি কি করেন? জাস্ট এডিট বাটনে যেয়ে এডিট করে ফেলেন। না? একটা রিকোয়েস্ট পাঠায় দেন। যখন এডিট ডান লেখেন তখন ওইটা কি চেঞ্জ হয়ে যায়। সো এই চেঞ্জটা কিন্তু একটা রিকোয়েস্ট। সেটা হলো পুট রিকোয়েস্ট। তারপর ধরেন আপনি যদি আপনি যদি কোন কমেন্টে যা ভুলভাল কমেন্ট করেন, ঠিক আছে? কারো পোস্টে যায় তখন আপনি কি করেন? অনেক বকাঝকা খান তখন আপনি কমেন্টটা যায়া ডিলিট করেন। হ্যাঁ? সো এই ডিলিটটাও কি একটা রিকোয়েস্ট। সো আবার আপনি আপনার পোস্টও ডিলিট করতে পারেন। বহু ধরনের কিছু করা যায়। সো এইভাবে প্রত্যেকটা কি একেকটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট বুঝলাম। এখন আমাদের কিছু এক্সাম্পল তো দেওয়া লাগে না? নাইলে তো আমরা বুঝবো না। আচ্ছা ভালো কথা। আচ্ছা আ এক্সাম্পল দেখার জন্য আমি চুপে কিছু একটা করছি সেটা আপনাদের দেখাইনি। সেটা আমি দেখাইতে চাই। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আমরা বলছিলাম যে মেথড এর কথা। তো সরি এখানে হলো গিয়ে এপিআই দিতে হবে। দেন আমার এখানে কি অপশনটা বলে দিতে হবে। আমি কিভাবে বলি সেটা একটু দেখাই। এই যে মেথড থাকে, অপশন বলতে কি একটা মেথড থাকে যেটা আমরা একটা কার্লি ব্রেসেস এর মধ্যে লিখি অ্যান্ড এখানে আমরা জাস্ট বলে দেই একটা স্ট্রিং এর মধ্যে যে এটা কি একটা গেট মেথড। দ্যাটস ইট। এটা বলা লাগে না। যদি গেট এর ক্ষেত্রে হয় তাহলে এই মেথডটা এখানে উল্লেখ করা লাগে না। কারণ এটা ওরা অটোমেটিক্যালি ধইরা নেয় যে এটা একটা গেট মেথড। বাট অন্যান্য মেথডের ক্ষেত্রে আমাদের ওইটা স্পেসিফিক ভাবে বইলা দিতে হয়। তো আমি একটা সুন্দরভাবে যাতে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, মানে প্রত্যেকটা জিনিস ভালো যেন বুঝতে পারি। সেজন্য আমি কি করছি আমি মক এপিআই মক এপিআই এ এ মক এপিআই তে গেছি। গিয়ে সেখানে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করছি। আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এখানে জাস্ট একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন আপনি। এই প্রজেক্টটার মধ্যে আপনি জাস্ট ২ টা ক্যাটেগরি তৈরি করতে পারবেন। মানে একটা ইন পয়েন্ট দেওয়া থাকে। এই ইন পয়েন্ট আপনাকে দিয়ে আপনি এখানে হিট করতে পারবেন। ভালো কথা। আমার এই প্রজেক্টস নামে একটা আছে। এটাকে যদি আমি হিট করি, তাহলে দেখতে পারেন যে মক এপিআই স্ল্যাশ প্রজেক্ট আছে। তো আপনারা কি করবেন? একটা অ্যাকাউন্ট খুলবেন, দেন প্রজেক্ট নামে একটা আ রিসোর্স তৈরি করবেন দ্যাটস ইট। তো এটা হলো ইন পয়েন্ট। এখানে ২ টা ইন পয়েন্ট তৈরি করার পর্যন্ত দেয়। বেশি যদি করতে চান তখন আপনার কাছে টাকা চায়। ঠিক আছে? মানি পাওয়ার। তো যাই হোক আপনার কাছে টাকা থাকলে অবশ্যই কিনে নেবেন। তো এখানে এতটুকু সীমাবদ্ধ না। আরো অনেক কাজ করা যায়। যেমন আপনি যদি এডিট এ ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে বাই ডিফল্ট আছে। আমি যদি এটা যাই, এটাতে এডিট করি তাহলে দেখবেন বাই ডিফল্ট এরকমভাবে আপনাদের কিছু নির্দিষ্টভাবে ডেটা দেওয়া থাকে। আপনি কি করবেন? এগুলা ডিলিট করে দিবেন। এগুলো আপনার ধরার দরকার নেই। আইডি টা ফিক্সড। অবজেক্ট আইডি এটা ফিক্সড থাকবে। প্রত্যেকটা একটা ইউনিক আইডি থাকা দরকার। তো আপনি আপনার প্রয়োজন মতো এখানে জিনিস দিয়ে দিবেন। যেমন আমি দিছিলাম কি? আমি কি দিছি? আমি দিছি এখানে নেম দিছি। নেম একটা কি স্ট্রিং আকার আছে। স্ট্রিংটাকে সিলেক্ট করছি। দেন প্লাস দিয়ে আপনি আপনার মতো জিনিসগুলো কইরা নিবেন। তো ওইখানে আগে যেটা ছিল সেটার একটা ফরমেট ছিল এরকম জেসন ডেটাগুলা। তো আমি যখন এই ফরমেটটা করলাম, তখন আমি যদি আপডেট দেই, তাহলে এখানে টাস্ক দেখাচ্ছে ১৪ টা। এখানে অনেকগুলা ১০০ টা পর্যন্ত করা যায়। তো আমি যদি এখন নরমালি টাস্কে ক্লিক করি, টাস্ক যদি ইন পয়েন্ট হয় তাহলে দেখবেন নেম আর আইডি দিয়ে ১০০ টা ডেটা তৈরি হইছে। প্রিন্ট এ ক্লিক করলে আমরা দেখতে পারবো সুন্দরভাবে। তো এটা আমরা গেট করতে পারি। তো আমরা এখন কি করব? আমি এই যে প্রজেক্টস নামে একটা বানাইছি। এটা থাক এইভাবে 0 তে থাক। এটাতে হিট করব, হ্যাঁ? তো আমি এই অ্যা এপিআইটা কপি করলাম অ্যান্ড দেন আমি এখানে এটা বসায় দিলাম। তো আমাদের উদ্দেশ্য এখন থেকে আমাদের নিজস্ব সার্ভারে হিট করা। অন্যের সার্ভারে হিট করব না আমরা। কারণ ওইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাঠাইতে পারব না। পোস্ট, কোড এগুলো আমরা করতে পারব না। যার কারণে আমরা কি আমাদের নিজস্ব একটা সার্ভার বানায় ফেললাম যেটা ওরা প্রোভাইড করতেছে। আমরা নিজেরা কিন্তু এখনো আমরা তো এখন Node.js বা ব্যাকএন্ড করি নাই। আমরা নিজে চাইলে একটা সার্ভার এখন তৈরি করতে পারব না। তো আমরা একটা থার্ড পার্টি ইউজ করলাম এই আরকি।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোন রকেট সায়েন্স নেই। ঠিক আছে? আমি সবকিছু লাইন বাই লাইন বুঝায় দিব। কোন চিন্তা নেই। তো আমার ১ম ডেটা কি ছিল? আমার এখানে বলি, আমি যদি আমার এই ইডিতে যাই তাহলে দেখতে পারো আমি এখানে ৪ ধরনের ডেটা নিতেছি। একটা হলো আইডি যেটা ফার্স্ট থাকবে ফর জাইন। তারপর দিছি নেম, রোল, সিজিপিএ। এটা স্টুডেন্টের। ধরেন এটা কিছু অনেকগুলো স্টুডেন্টের ডেটা। আপনার ক্লাসমেটদের। তো এরকম আমি এখানে কয়টা ডাটা বানাইছি? ৫ টা ডাটা বানাইছি। আমি একটু বাড়ায় দিই। ১৪ টা ১৫ টা নেই। তো ১৫ টা ডাটা যখন বানিয়েছি এটা রিফ্রেশ দিলে এখানে আমরা ১৫ টা ডাটা দেখতে পারবো। আচ্ছা এখানে তো দেখতে পাইলাম। এখানে আমরা একটা রিফ্রেশ দিলে আমরা এখানে ১৫ টা ডাটা দেখতে পারবো। খুব সুন্দর। এই যে ডেটাগুলা দেখতে পাইতেছি। ঠিক না? আমরা কিন্তু এটা সাকসেসফুলি গেট করতে পারছি। এখন আমাদের দেখার উদ্দেশ্য কি? না আমরা দেখতে চাই যে আমরা পোস্ট করব কিভাবে? এটা হলো গিয়ে গেট মেথড। ঠিক আছে? এখন আমরা এখানে দেখব পোস্ট মেথডটা। পোস্ট মেথড। আচ্ছা ভালো কথা। এখন উম আমরা একটা ফাংশন বানায় ফেলি কনস্ট্যান্ট পোস্ট ডেটা বানায় ফেলি। দেন এর ফাংশন তৈরি করলাম। ভালো কথা। এখন এই পোস্ট মেথড তৈরি করতে আমাদের শুরু থেকে আসতে হবে। ধরেন আমার একটা এই যে আমরা এখানে যেমন ফেচ করছিলাম, এই যে কনস্ট্যান্ট রিকোয়েস্ট বানিয়েছিলাম ঠিক সেরকম ভাবে আমার একটা রিকোয়েস্ট বানাইতে হবে। আমাদের তো এপিআই আছে গ্লোবাল এই এপিআই তে আমরা হিট করব না? তো কনস্ট্যান্ট কি করব? ১ম আমরা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করব এই যে ঠিক এই কাজটাই করতে চাচ্ছি আমি। রিকোয়েস্ট করব, দেন অ্যাওয়েট করব আমি। অপেক্ষা করব এখানে তারপর আমি পেজ করব। পেজ করব কি এপিআই। দেন এখন হলো গিয়ে আমার এর একটা কার্লি ব্রেস নেওয়া লাগবে। দেন এই কার্লি ব্রেসেস এর মধ্যে আমি মেথডটাকে ডিফাইন করব। আচ্ছা যেহেতু এটাকে অ্যাওয়েট করছি দেন আমাকে এটাকে অ্যাসিঙ্ক্রোনাস একটা ফাংশনে তো এটা রূপান্তর করা লাগবে। করলাম রূপান্তর ভালো কথা। এখন এই মেথডটা আমার বইলা দিতে হবে। কি মেথড? আমি বলব এটা কি মেথড হইলো গিয়ে আমার পোস্ট। পোস্ট অ্যান্ড এই পোস্টের ক্ষেত্রে একটা জিনিস একটু ডিফারেন্ট। আমার এখানে শুধু জাস্ট বইলা দিছে মেথড পোস্ট। বাট এখানে শুধু পোস্ট বললেই হবে না। আমার এটা বডির মধ্যে আমার ডেটাটা পাস করতে হবে। যেহেতু আমি কি করতেছি? আমার কাছে কিছু ডেটা আছে। সো ডেটাটা আমি একটু তৈরি করি। কোথায় তৈরি করি? এখানেই তৈরি করি। বাইরে গ্লোবালি। কনস্ট্যান্ট আমি কিছু ডেটা বানাই। আ ডেটা হ্যাঁ, তার মানে বৃষ্টি পড়তেছে। নেম দিলাম আমি মাহাদি অ্যান্ড অ্যান্ড আ কি, কি ডেটা নিতে পারবো আমরা এখানে একটু দেখি। নেম মাহাদি আচ্ছা রোল রোল নিলাম উম রোল কত দেই? দেই ২০ সরি বয়স ২০ দেওয়া দিচ্ছে না। আচ্ছা যাই হোক। রোল দিলাম ২০ তারপর এখানে কি আছে? সিজিপিএ হ্যাঁ, সিজিপিএ আছে। সি সরি এখানে নাই এখানে। সিজি সিজি সিজিপিএ সিজিপিএ ধরেন 3.5 এটা কিন্তু আমার রিয়াল সিজিপিএ না। আমি এখনো ফার্স্ট ইয়ারেই আছি। যাই হোক, সেটা বড় কথা না। এখন কথা হইলো এই যে ডেটাটা আছে, এই ডেটাটা আমি পোস্ট করতে যাচ্ছি। এটা আমার কাছে আছে। যেটা এই ডেটাবেসের কাছে নাই। আমি চাই যে হ্যাঁ, রেকর্ড চলতেছে। আমি চাই যে এই ডেটাটা ডাটাবেসে যে স্টোর হোক। তো যার কারণে তে আমার বডি হইলো শরীর। এই শরীরের মধ্যে আমার এই ডেটাটাকে পাঠায় দিতে হবে। তো JSON নামে আমাদের একটা built in আ ইয়ে আছে, অবজেক্ট আছে যেটার মধ্যে একটা stringify নামে একটা মেথড আছে। সেটার মধ্যে আমি আমার এই ডেটাটাকে পাঠায় দিব। ভালো কথা। অ্যান্ড পোস্টের ক্ষেত্রে আরেকটা অপশনাল জিনিস আছে সেটা হলো গিয়ে হেডার্স। হেডার্স মূলত ব্যবহার করে না। আমরা যেহেতু সব শিখতেছি সব শিখেই ফেলি। হেডার্স বলতে কি বোঝায়? সরি। আ হেডার্স বলতে বোঝায় যে আমরা যে ডেটাটা পাঠাইতেছি এটা কি? এটা একটা পোস্ট মেথড। যার কারণে কনটেন্ট টাইপ দেয়া হয়। কনটেন্ট টাইপ টাইপ কনটেন্ট টাইপ হলো গিয়ে আমার অ্যাপ্লিকেশন জেসন অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন আচ্ছা এখানে এটা শেষ করে দিই এটাই ভালো। তো এটা দ্বারা কি বুঝাইতেছে? হেডার্স এর মধ্যে আমি একটা অ্যাডিশনাল ইনফো পাঠায় দিছি। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা একটা অপশনাল। এটা দ্বারা কি বুঝাইতেছে এটা একটু বুঝি। এটা বুঝাইতেছে যে এই হেডার্স এ একটা কি বলে? হেডার্স টা মূলত
অ্যা আমার ইনফরমেশন আলাদা একটা ইনফরমেশন দেওয়া। এই যে আমার ডেটাবেসকে সেই ইনফরমেশনটা হলো যে এটা একটা পোস্ট মেথড। সো এই কারণে আমি এই অ্যাডিশনাল ইনফরমেশনটা দিছি। এটা মূলত আমাদের উদ্দেশ্য না। হেডার্সটা মূলত আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো বডির মধ্যে ডেটাটা পাঠানো। দেন ডেটা পাঠায় দিলাম। এখন আমি কি করব? এখন আমি করব রেসপন্স, কনস্ট্যান্স রেসপন্সটা আসবে যেটা সেখানে আমি এওয়েট করব। এওয়েট করার পর আমি এখানে যে রিকোয়েস্ট আসবে সেটাকে রিকোয়েস্ট যেটা আসবে সেটার মধ্যে আমি জেসনটাকে কল করব। জেসনটাকে কল করব। দেন আমি কনসোল লগ করব কাকে? এই রেসপন্সটাকে। ঠিক আছে? যে আমি পারছি কিনা সাকসেসফুলি। যদি হয়, যদি আমার এটা হয়ে যায়, আ আচ্ছা আরেকটা জিনিসও করতে পারি। সেটা করার আগে আমি এটাকে আগে একটা কল দেই। পোস্ট ডাটাকে আমি কল দেই। সরি, পোস্ট ডেটাকে আমি কল করি। কল করলে দেখতে পারবো যে আমার আচ্ছা এমএসসি আসলো কোত্থেকে? হ্যাঁ, পোস্ট তাহলে আমি দেখতে পারবো যে সাকসেসফুল আমি কি পোস্ট করতে পারছি। আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, উম এই যে এই যে দেখেন আমার এখানে একটু পোস্ট হয়ে গেছে। আচ্ছা প্রিটি প্রিন্টেড হিজিবিজি কিছু বুঝি না। দেখেন আমি কিন্তু সাকসেসফুলি পোস্ট করতে পারছি। আমি পারছি মানে আপনিও পারবেন। আমি যতটা ভালো ট্যালেন্টেড না। তো আমি এখানে কি পোস্ট করতে পারছি। নেম আসছে, মাহাতি আসছে, রোল আসছে, সিজিপিএ সেম টু সেম যা আমি পাঠাইছি। আচ্ছা এখানে আমরা চাইলে আরেকটা জিনিসও করতে পারি। সেটা কি করতে পারি? যে আমার যে ডেটাটা আছে না? এই ডেটাটাকে আমি কনসোল লগ ও করে দেখতে পারি যে আমি কি ডাটা পাঠাচ্ছি। সো সেটা যদি করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি JSON is equal to এই যে এই JSON.stringify ডেটাটা আছে না? এটাকে আমি এখানে পেস্ট করি। অ্যান্ড এখানে আমি এই JSON টাকে দিয়ে দিই। খুব সিম্পল। কিছুই না। আমি জাস্ট এইটা বাইরে দিছি। কেন দিছি? কারণ আমি কনসোল লক করতে চাই আমার এই JSON ডাটাটা। তো আমি যদি এটা করি তাহলে আমরা দেখতে পারবো কি বলছে ফার্স্ট কোথায়? reference first is not defined 33 নাম্বার লাইন। আচ্ছা সরি ওইটা সেভ হয় নাই এই কারণে। তো আমি যদি এখানে JSON টাকে সেভ করি, আমি কি ডাটা আচ্ছা আমার উদ্দেশ্যটা বলি। আমি এটা এখানে কেন করলাম? আমি যে এই JSON নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার মধ্যে আমি এই ডেটাটাকে স্ট্রিংগিফাই করে পাঠাইছি। অ্যান্ড এই JSON টাকে আমি বডির মধ্যে পাঠাইছি। তার মানে কি বলতে চাচ্ছি আমি? আমি যে ডেটাটা পাঠাইতাছি সেটা কিরকম ডাটা? আমি এখানে বানাইছি একটা অবজেক্ট, বাট আমি পাস করছি কি? একটা এরকম হিজিবিজি টাইপের ডেটা। এটা কিন্তু অবজেক্ট না। আমি যদি এটাকে আম কনসোল লগ করি ডেটাটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডেটা কিন্তু মূলত এরকম। কত সুন্দর সিস্টেম না? বাট আমি যখন এখানে JSON.stringify করছি তখন এই ডেটাটা আমার এই ডেটার সিমিলার হয়ে গেছে। তখন কিন্তু কনসোলের যে জাভাস্ক্রিপ্ট এর যে অবজেক্ট সেটা কিন্তু না। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে JSON আর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট 100% সেম না। তো এটা আমরা একটু সামনেই বুঝবো। এটা JSON টা একটু ক্লিয়ারলি বুঝবো যখন আমরা আরকি JSON টা পড়বো। এখন আমরা JSON টা পড়বো না। তো আমরা একটা ডেটা সাকসেসফুলি পোস্ট করতে পারছি। ভালো কথা। আমরা অনেক ট্যালেন্টেড হয়ে গেছি। ২ বার হিট করছি দেখা ২ বার চইলা গেছে। যাই হোক আমার অটো সেভ তো অন করা এই কারণে। এখন 2nd যে জিনিসটা দেখবো, আমরা সেটা দেখবো হইলো পুট মেথড সরি, পুট মেথড ভালো কথা। এখন পুট মেথডটা কি? আমি বলছিলাম মনে আছে কি? আমরা যখন Facebook এ কোনো কিছু আপডেট করি, আ বা Facebook না যেকোনো কিছু সার্ভার আমরা যখন লগইন করি আমাদের নামগুলা কি চেঞ্জ করতে পারি। তারপর আমাদের কিভাবে আমরা অনেক কিছু আপডেট করি। যখন আমরা কমেন্ট করি তখন আমাদের কমেন্টে যদি আমরা কিছু ভুল লিখি তাহলে আমরা ওটাকে আপডেট করতে পারি। আবার অনেক সময় দেখি যে আমরা মেসেজও আপডেট করতে পারি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু একেকটা রিকোয়েস্ট। তো এগুলা কিন্তু একেকটা HTTP রিকোয়েস্ট। আমরা যদি এখানে যাই, আ যেখানে যাই এখানে দেখতে পারবো যে HTTP আছে। HTTP মানে আমরা ছোটবেলা থেকে পড়ছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এস দ্বারা তো সিকিউর বোঝায়। কেন? কারণ হলো যে HTTP কিন্তু ফুললি সিকিউরড না। তো এই কারণে এটা হলো গিয়ে আগে ব্যবহার হইতো HTTP আর HTTPS হলো গিয়ে মডার্ন এ যখন আসলো। কেন আসলো? কারণ আপনি যখন কোন একটা কিছুতে লগইন করেন, আপনার ডেটাটা কিন্তু এই পোস্ট মেথড এর মাধ্যমে ডেটাবেসে স্টোর হয়। যখন আপনি এখানে ফর্ম বানাইলেন, আপনার ডেটা যখন আপনি সাবমিট এ ক্লিক করবেন, এই ডেটা গুলা কি করবে আমরা এখানে নিবো। নিয়ে আমরা এইভাবে পোস্ট বানাবো অ্যান্ড দেন আমরা এই ডেটা বডির মধ্যে এই আপনার যে সেভ ডাটাটা আছে ওইটা আমরা পাঠায় দিব। এটা হলো আমার HTTP রিকোয়েস্ট। বাট HTTPS হলে কি ফায়দা হয়? যে আপনার যে ডেটাটা সেটাকে এনক্রিপ্টেড করে ফেলে, সিকিউর করে ফেলে।
আর যাতে হ্যাকাররা মিডলম্যান হিসেবে না নিতে পারে। মিডলম্যান অ্যাটাক আপনারা হয়তো জানেন, জানি কি জানি না, হ্যাকিং শিখলে হয়তো জানতে পারেন। তো মিডলম্যান অ্যাটাকের মাধ্যমে আরকি আ এই ডেটাটা নেওয়া যায় যখন আপনি লগইন করেন। সো ওইটা যখন HTTP থাকে তখন আপনার সেম টু সেম ডাটাটাই চলে যায়। বাট যখন HTTPS ইউজ করেন তখন আপনার ডেটাটা এনক্রিপ্টেড হয়ে যায়, হ্যাশ হয়ে যায়। তখন হিজিবিজি দেখায়। হ্যাকারও তখন বুঝে না। তো হ্যাকার আমাকে গাধা বানানোর জন্য না, মানে বোকা বানানোর জন্য আমাদের এই আইডিয়া গুলা। এখন আমরা আর কথা না বলে পুট বের দেখি। পুট ডেটা অ্যাসিঙ্ক, হ্যাঁ, এটাই লাগবে আমার। এটাও অ্যাসিঙ্ক এর মাধ্যমে করব আমরা। যেহেতু আমরা বড় হয়ে গেছি। দেন আমরা আবার কি করব? একটা রিকোয়েস্ট সেন্ড করব। এখন একটু রিকোয়েস্ট লিখতে পুরাটা আমার ক্লান্ত হয়ে গেছে। এটাই লিখলাম। এখন আমি রিকোয়েস্ট করব কোথায়? আমার সেই লিঙ্কটাতে। তো এখানে আমার কি করতে হবে? এভয়েড করতে হবে, না? তারপর ফেচ করতে হবে। ঠিক আছে? অ্যান্ড এটার মধ্যে আমার পুট মেথডটা দেওয়া লাগবে। আচ্ছা, এখানে আরেকটা ব্র্যাকেট মিসিং আছে। ওকে, দিলাম। এখন এখানে আমার মেথডটা বলতে হবে। কি মেথড? দেখতে পাই না কেন? হ্যাঁ, মেথডটা হলো গিয়ে পুট মেথড। PUT, পুট মেথড অ্যান্ড হেডার্স না বললেও চলে এখানে, কারণ এটা একটা পুট মেথড। তো আমরা এখানে বডির মধ্যে বলবো। বডির মধ্যে কি বলবো? যে আচ্ছা, ভালো কথা। এখানে পুট মেথডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার। আচ্ছা, কনস্ট্যান্ট বানানো ভুল হইছে এখানে। কনস্ট্যান্ট। পুট মানে হলো আপডেট করা। এখন আমি কোন ডাটাটাকে আপডেট করতে চাই? আমার এখানে ধরেন এখানে ২ টা ডাটা আছে। একটা হলো গিয়ে নেম মাহাদি। একটু রিফ্রেশ দেই। হয়তো ২ টা ডাটা থাকার কথা একই। ২ টা ডেটা আছে। একটা আইডি, হ্যাঁ, আইডি অনুসারে আছে। একটা হলো আইডি ২২, আরেকটা হলো গিয়ে আইডি ২১। এখন আমি যদি এখানে আইডি অনুসারে সার্চ দিই হয়তো আমার আইডি অনুসারে পাওয়ার কথা। হ্যাঁ, আইডি অনুসারে পাচ্ছি। তার মানে আমি ২২ নাম্বার আইডিটা যখন এখানে ডায়নামিক্যালি দিছি, তখন আমি কিন্তু ২২ নাম্বার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি পাচ্ছি। এই কারণে আরকি আইডিটা ইউনিক থাকে সবসময়। এটা আমরা আরো সামনে ভবিষ্যতে আরেকটু ডিটেইলস এ দেখব। এখন জাস্ট বুঝে নিই আইডি অনুসারে সার্চ করলে আমরা পাইতেছি। আচ্ছা, ভালো কথা। এখন আমি কাকে আপডেট করতে চাই? আমার যে ডেটা আছে সেই ডেটাটাকে আমি আপডেট করতে চাই। আপডেটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে আপডেটের ক্ষেত্রে আমার কিন্তু সবগুলা ডেটা আপডেট করতে হবে না। আমি এখানে যেকোনো একটা আপডেট করতে চাই। আমরা এখানে জাস্ট আরেকটা নতুন এপিআই বানাই। আপডেট ডাটা, আপডেট এপিআই বানাই। ঠিক আছে? বানাইলাম। এখন একটা স্ট্রিং এর মধ্যে আমার এপিআইটা পেস্ট করে ফেলি। এখন এই যে প্রজেক্টস এর মধ্যে আমার যে লাস্ট ধরেন ২২ নাম্বার না ২১ নাম্বার আইডিটা আছে সেটাকে আমি নিবো। এ কারণে আমি লাস্টে ২১ নাম্বারটা বসায় দিছি। তো আমি যদি হিট করি ২১ এ তাহলে আমি কাকে পাই? একটু দেখি। obviously ২১ নাম্বার আইডি লোকটাকে পাওয়া দরকার। তো এখানে আমি কি চেঞ্জ করতে চাই? এখানে আমি চেঞ্জ করতে চাই ধরেন তার রোল ২০ না। তার রোল নেম এক থাকতে পারে। একই ক্লাসে একই নামের অনেক মানুষ থাকতে পারে। বাট রোল তো সবার সেম হওয়ার কথা না? তো আমি রোলটা চেঞ্জ করতে চাই। ধরেন রোল দিতে চাই আমি ২১। তো কনস্ট্যান্ট ডেটা উপরে মনে হয় ডাটা আছে। না, ওটা কমন এরর করছি। যাক, ভালো হইছে। তো ডেটার মধ্যে আমি এখানে বলে দিব যে আমার যে রোলটা আছে এটা হবে ২১ বা ২২ ডি। ঠিক আছে? দিলাম। তো এই বডির মধ্যে এখন আমার এই ডেটাটাকে পাঠাইতে হবে। তো আচ্ছা, আমি চাইলে এই সিস্টেমটাও করতে পারি। এই যে কোথায় গেল? এই যে কনস্ট্যান্ট এটাও করতে পারি। ভালো করে কপি করি। এই ডাটার নিচে এটাকে নেই। দেন আমি এই বডির মধ্যে জেসনটাকে পাঠায় দেই। ভালো কথা দিলাম। এখন এই রিকোয়েস্টটাকে তো আমার জেসন এ কনভার্ট করতে হবে। কনস্ট্যান্ট রেস নিলাম। রেস মানে রেসপন্স। সেটাকে আমি কি করব? আ জেসন এ কনভার্ট করব। দেন আমি কনসোল লক করব এই রেসপন্সটাকে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা দেখব, মনোযোগ সহকারে দেখি, হ্যাঁ? যে আমাদের এটা আপডেট হয় কিনা। তো আমি আপডেট এপিআই টাকে কল করি। বিসমিল্লাহ বইলা কল দিলাম। আল্লাহর রাস্তায় এসে পড়েন, টাইপ ইউর এপিআই ইস নট a ফাংশন। কেন? হুম, ও আচ্ছা। কই? কাজ করছে? কাজ করে নাই? আ কি ভুল করছি? ওফ! সরি। এটা তো আমি ভেরিয়েবলটাকে আমি বাইরে ডিক্লেয়ার করতে চাইছিলাম। আচ্ছা, ওখানে করলে যে ভুল হইতো এমনটাও না। যাই হোক, আমি বাইরে ডিক্লেয়ার করতে চাইছি। আপডেট এপিআই ইস নট a ফাংশন। কেন এটা ফাংশন না কেন? এটা তো ফাংশন। আ আচ্ছা, সরি। কি যে করতেছি আমি? পুট ডেটা
এটা মূলত ফাংশন সরি কি যে মিস্টেক করি আমি। দেখি এখানে কি একটা ভুল বলছে ব্যাড রিকোয়েস্ট। বলতেছে এখানে একটা ইনভ্যালিড রিকোয়েস্ট। মেসেজের মধ্যে ইনভ্যালিড রিকোয়েস্ট আছে। কেন এটা ইনভ্যালিড রিকোয়েস্ট? কারণ আমরা যদি যাই আ এটা আমরা ডিরেক্টলি করা আছে। আচ্ছা, এখানে কি ভুল হইছে? ও হ্যাঁ, এখানে ভুল হইছে দেখছেন আমি কি মিস্টেক করছি। এখানে এপিআই টা হবে আপডেট এপিআই। খেয়াল রাখা দরকার। আমি মিস্টেক করি, সিলি মিস্টেক। যাই হোক আমরা এখন এখানে দেখতে পারতেছি যে রোল নাম্বার আ ২০ কিন্তু রোল নাম্বার ২২ হওয়ার কথা তো। আমরা আপডেট করছি কত? রোল ২২। তো, তো, তো ডেটা উপরে কি ডেটা আসছিল আর নাই ডিক্লেয়ার করা। তো এই ডেটাটাকে আমি স্ট্রিংগিফাই করছি। দেন এই জেসনটাকে আমি এখানে কল করছি। obviously কাজ পাওয়ার কথা। আচ্ছা আমরা যদি আমাদের এখানে একটা রিফ্রেশ দেই, এখন যদি আমাদের ডেটাতে যাই, তাহলে কি দেখতে পাবো? আমাদের আ কোনটা চেঞ্জ করছি? ২১ নাম্বার। ২১ নাম্বার রোল চেঞ্জ হয় নাই। তার মানে আমরা কোনো একটা মিস্টেক করছি। ঠিক না? কোথায় মিস্টেক করলাম? আচ্ছা আমরা কি কনসোল লক করে জেসনটাকে এখানে। রোল এখানে আমরা ২২ পাঠাচ্ছি। তাহলে এখানে আপডেট হয়নি কেন? মেথড পুট ঠিক আছে। আচ্ছা এখানে ভুলটা হয়েছে সেটা হলো আমি এখানে হেডারটা দেইনি। তো আমি যদি হেডার্সটা এখানে দিয়ে দেখি তাহলে হয় কি তো? তাহলে আমরা দেখতে পারি যে রোল ২২ পরিবর্তন হয়েছে। সো এখানে হেডারটা ইউজ করা কিন্তু গুরুত্বপূর্ণ। হুম, আচ্ছা এটা আ আপডেটটা কিভাবে হয় সেটা বুঝলাম। চাইলে আমরা এই যে অন্যান্যটা চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন আমার যে ১৮ নাম্বার আইডিটা আছে সেটার নাম সবগুলাই কি? আচ্ছা যে ১ নাম্বার আইডিটা আছে ধরেন এই যে ১ নাম্বার আইডি এটার নামটা আমরা চেঞ্জ করতে চাই। এটার নাম কি করতে চাচ্ছি? আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এটার নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে আমার এখানে আ নাম নাম লিখতে হবে। নেম অ্যান্ড এখানে আমার বসাইতে হবে সাম আচ্ছা বসাইলাম। অ্যান্ড দেন আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে আমার এই যে ১ নাম্বার আইডিটা পাবে। অ্যান্ড এটার রোল ২২ এসে আচ্ছা আমারটা অটো সেভ দেওয়া যায় কারণ অটোমেটিক রিফ্রেশ এর কারণে হয়ে গেছে রোল ২২। আর যাই হোক হাসান নামটা আইসা পড়ছে এখানে। তো এটা মূলত পুট মেথড। আশা করি খুবই ইজি বুঝতে পারছি। এখানে হেডার্স টা ইম্পোর্টেন্ট কিন্তু এইটার কারণে হয়তো হয় নাই। আমি পিওরলি এটা জানা ছিল না যে হেডার্স এর কারণে এরকম। আমি হেডার্স দিতাম। বাট এটা এখানে গুরুত্বপূর্ণভাবে কাজ হয় এটা আমি এখন জানলাম। বেশ সত্যি কথা বলতে। তো বুঝলাম যে এটা কিভাবে কাজ হয়। এটা আমি একটু কমেন্ট আউট করে দিই। আচ্ছা শেষ। এখন আমাদের হলো ডিলেট মেথড। ডিলেট মেথড ভালো কথা। এখন ডিলেট মেথড যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটা ফাংশন বানাতে হবে ডিলেট ডেটা ইস ইকুয়াল টু অ্যাসিঙ্ক অ্যাওয়েট করতে হবে। অ্যান্ড আমরা আগেই কাজ করে ফেলি। এখানে আমাদের আ এপিআই টা বানিয়ে ফেলি। এই যে কনস্ট্যান্ট এটার নাম দেব আমরা ডিলেট ডেটা। ঠিক আছে? এটা হবে ডিলেট এপিআই। ডিলেট এপিআই অ্যান্ড আমরা ডিলিট করব লাস্ট নাম্বার এপিআই টা। তো লাস্ট হলে গিয়ে ২২ আছে। তো এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমি ডিলিট করব কিভাবে? আচ্ছা আমি এটিকে অটো সেভ এখন অফ করে দেই। নাইলে এরর আসবে। হুম, ফাইল অটো সেভ এই যে অফ। আচ্ছা ঠিক আছে। অটো সেভ অফ করে দিছি আমি। এখন আমি কি করতে যাচ্ছি? ডিলিট করতে যাচ্ছি। তো ১ম এ আমাকে কি করতে হবে? কনস্ট্যান্ট একটা রিকোয়েস্ট নেওয়া লাগবে। দেন আমার এখানে অ্যাওয়েট করতে হবে। তারপর এখানে আমার কি করতে হবে? অ্যাওয়েট এর পর ফেচ করতে হবে। ফেচ সামনে একটা কি আসছে বলছে। যাক এখানে আমার বলতে হবে কি? ডিলেট এপিআই লেখার কারণে দেখতে পাই না। তারপর একটা কার্লি ব্রেসেস এর মধ্যে আমার যে ডেটা গুলা সেটা এখানে পাঠাইতে হবে। সো মেথড থাকবে ডিলেট অ্যান্ড আমার হেডার্স থাকবে এটা। দেন আমার কি থাকবে আর? বডি হ্যাঁ, মেথড থাকবে অ্যান্ড বডি থাকবে। বডি থাকবে কি? জেসন। জেসনটা কোত্থেকে আসবে? আমরা এটা এখন বানাবো। তো ১ম এটা আচ্ছা এটা বানানোর দরকার নেই। বডিটার মধ্যে এখন এটা দরকার নাই। আমরা জাস্ট বইলা দিলেই হবে। সব কিন্তু সেম না। একটা জিনিস খেয়াল রাখতে হবে বডি সব জায়গায় দরকার হয় না। হেডার্স এখানে দরকার হয় না। মেথড এর ক্ষেত্রে। কি কই ডিলেট এর ক্ষেত্রে।
কয়েকটা জিনিস বোঝা দরকার। আমরা যে গেট ইউজ করছি, গেটটা কেন আমরা ডিরেক্টলি ইউজ করতে পারছি? এটার কারণ হলো এই যে গেটের মধ্যে আমার অন্য কিছু দরকার না। আমার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা ডিরেক্টলি দেখতে চাইতেছি। তো জাস্ট গেট বললে আমি সবগুলো দেখতে পারতেছি। অ্যান্ড দেন ডিলেটের ক্ষেত্রে আমরা জাস্ট যেই লিঙ্কটা, যে ডাটাটা ডিলিট করতে চাই, শুধু ওইটা বললে আমরা এটা কি ডিলিট করে দিতে পারতেছি। তো সেখানে বডিতে তো আমার কিছু পাঠানো হইতেছে না। যেমন পুটের ক্ষেত্রে আমরা আপডেটের ক্ষেত্রে আমরা কোড ব্যবহার করছে, কি আপডেট করতে হবে সেটা আমার পাঠানো লাগছে। নাইলে ডাটাবেস সেটাকে অ্যাকসেপ্ট করবে কিভাবে, না? আর যখন আমরা এই যে পোস্ট ইউজ করছি, তখন আমার ডেটা পাঠায় দেওয়া লাগছে যে আমার কোন ডেটাটা স্টোর করতে চাই বডিতে। বাট এখানে আমাদের তো ওরকম কিছুই দরকার নেই। আমার জাস্ট বলতে হবে যে কোন লিঙ্কটা, মানে কোন ডেটাটা আমরা ডিলিট করতে চাই সেটা তো স্পেসিফাই করেই দিলাম। অ্যান্ড দেন আমরা মেথডটা বইলা দিলাম। এখন আমাদের কাজ হলো যে এটাকে আ আ আরেক আ দেখতে পাই না। তো রেসপন্স এর মধ্যে আমার এটাকে request.json করে দেওয়া অ্যান্ড আমাদের এই রেসপন্সটাকে দেখা যে পারছি কিনা। আর এটা আরেকটা আমরা অন্য সিস্টেমে করতে পারি। আচ্ছা দেখো, এভাবে আমরা আগে দেখি আমরা একটা সাকসেসফুলি করতে পারি কিনা। সেভ করি। delete API is not a function. আচ্ছা, delete API কেন দিচ্ছি আমি? delete data দিব। দেন আমি এটাকে কল করব। আচ্ছা, সেভ করিনি। এখন যদি দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ডেটাটা রেসপন্সের, সেই ডেটাটা হলো গিয়ে নেম মাহাদির রোল এত ২২ নাম্বার। সেটাকে আমি কি করছি? ডিলিট করছি। সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে মনে হয়। এখন আমি যদি আমার এখানে যাই, ২২ টা ডেটার মধ্যে যাই, তাহলে আমার যেই আম এখানে যে রোল নাম্বার ২০ ছিল, আইডি নাম্বার কত? ২২, এটা এখনো রয়ে গেছে। এখনো রয়ে গেছে কেন? চলে যাওয়ার কথা। আচ্ছা, একটা রিফ্রেশ দিই। এই যে, আসলে এটা আর কি ক্যাশড হয়ে গেছে। ক্যাশড। কি বলছে? আচ্ছা, delay is not found. আমরা এখন আর এটা পাইতেছি না। delete API টাকে। কারণ কি? আমরা এটাকে ডিলিট করে ফেলছি। আমরা এখানে গেট করতে পারতেছি। গেট। আচ্ছা, গেটের মধ্যে এটা নাই। যাই হোক, সমস্যা নাই। আমরা এই প্রজেক্ট এই ২২ টাকে আমরা পাইতেছি না। আমরা এটাকে কনসোল লক করিনি। তারপরেও কেন ওরা এমন বলতেছে আল্লাহই জানে। যাই হোক, এটা আমরা পাচ্ছি না। কারণ কি? আমরা এটা ডিলিট করে দিছি। সো এইটাই ছিল কি, কিভাবে আমরা একটা আ কিভাবে আমরা HTTP রিকোয়েস্ট এর মেথডের মাধ্যমে আমরা RESTful API ইউস করে কিভাবে পোস্ট করতে পারি, কিভাবে গেট করতে পারি, কিভাবে আপডেট করতে হয় পুট মেথডের মাধ্যমে, কিভাবে ডিলিট করতে হয় ডিলিট মেথডের মাধ্যমে, সেগুলা শিখে ফেললাম। আশা করি সবাই বুঝছেন। তো আপনারা কি করবেন? এই মক এপিআই তে অ্যাকাউন্ট খুলবেন। আপনারা আপনাদের মতো এগুলা প্র্যাকটিস করবেন। কখনো আমার এই এপিআই ইউস করবেন না। কারণ আমি এই এপিআই অন রাখবো না। কারণ হয়তোবা আপনি উল্টাপাল্টা কি না কি সেন্ড করে দেন। এটা ঝামেলা। আচ্ছা, এগুলো কাটার আগে আর লাস্ট আরেকটা জিনিস দেখায় দিতে চাই। সেটা হলো এরর হ্যান্ডেল কিভাবে করতে হয়, সেটা আমি দেখাইনি। এটা জানাটাও গুরুত্বপূর্ণ। তো এরর হ্যান্ডেল, আমরা যদি আমাদের গেট ডাটায় যাই, এখান থেকে আমি কিছু এরর হ্যান্ডলিং টা দেখাবো। তো আমরা এখানে কিছু ডেটা আমরা পাচ্ছি। তো ভালো কথা। অ্যান্ড রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট পাচ্ছি। তো রিকোয়েস্ট এর মধ্যে আমরা দেখতে পাবো যে ওকে নামে একটা জিনিস আছে, ওকে ট্রু। যদি ওকে ট্রু না হয়, যদি আমাদের একটা এরর খাই এখানে, ইফ যদি আমার এখানে রেসপন্স ডট ওকে যদি না আসে, আচ্ছা রেসপন্স, এই রেসপন্স না, যদি নট ইকুয়াল হয়, এটা এই যে এক্সক্লেমেটর এটা বোঝাচ্ছে নট ইকুয়াল। যদি নট ইকুয়াল ওকে হয়, দেন তুমি কি করবা? দেন তুমি আমাকে একটা আম এরর পাঠাবা। বাট আরেকটা আমি এখানে আরেকটা চেইনিং করতে চাচ্ছি। সেই চেইনিংটা হলো আমি আরেকটা ইফ দিতে চাইতেছি। ইফ যদি রেসপন্স ডট স্ট্যাটাস কোড না দিয়ে রেসপন্স এর মধ্যে যে স্ট্যাটাস আছে, সেই স্ট্যাটাস যদি আমার ৪০৪ হয়, তাহলে আমি এখানে একটা এরর বলব। স্ট্যাটাস হয়, তাহলে আমি এখানে একটা এরর থ্রো করব। থ্রো নিউ এরর পেজ নট ফাউন্ড বা ডেটা নট ফাউন্ড। এটা হলো গিয়ে আমাদের যে, আচ্ছা স্ট্যাটাস কোড যদি আমরা লিখি, এপিআই স্ট্যাটাস কোড, তাহলে আমরা অনেক ধরনের HTTPS রেসপন্স স্ট্যাটাস কোড এর মধ্যে গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো। এই যে ইনফরমেশন রেসপন্সেস, যদি ১০০ তে ১৯৯ এর মধ্যে হয়, ইনফরমেশন রেসপন্সেস। আর যদি সাকসেসফুল হয় ২০০ থেকে ২৯৯ এর মধ্যে একটা দেয়। যেমন আমরা এখানে কি পাইছি? ২০০ পাইছি। তার মানে কি এটা সাকসেসফুলি আমার যে হইছে সেটা একটা সংকেত। অ্যান্ড রিডাইরেক্ট মেসেজ, এটা সবসময় সচরাচর দেখা যায় না। ক্লায়েন্ট এরর মেসেজটা দেখা যায়। ক্লায়েন্ট এরর কি? যে আমাদের যেই আমরা যেটা দেখতে পাইতেছি ফ্রন্ট এন্ড টা, এই যে এই সামনে যেটা আমরা দেখতে পাই ওয়েবসাইটে। তো এটা যদি এরর আসে, তাহলে আমার ৪০০ থেকে ৪৯৯ এর মধ্যে একটা এরর আরকি স্ট্যাটাস কোড দেয়।
সো 404 দ্বারা বোঝায় কি? পেজ নট ফাউন্ড বা ডেটা নট ফাউন্ড অ্যান্ড সার্ভার এরর যদি হয় তাহলে ৫০০ টা ৫৯৯ এর মধ্যে দেয়। তো আমার এখন ৫০০ টা ৫৯৯ এর মধ্যে কি একটা করা দরকার। মানে এরর দেওয়া দরকার। যদি এটা হয়ে থাকে তাহলে তো আমাদের ওই এররটাও দেখানো দরকার, না? তো আমরা যদি এরর হইলে সেটা ধরতে পারি। তো এখানে আমি এলস ইফ ইউজ করতে পারি। আমরা এগুলা কিন্তু পড়ছি। আমি কিন্তু এমনি দেখাইতেছি না। আমি কিন্তু এগুলো আগে পড়ছি। তো রেসপন্স ডট স্ট্যাটাস যদি হয় ৫০০, হ্যাঁ? সার্ভার যদি এরর হয়, তাহলে আমরা এখানে কি শো করব? আমি এখানে একটা এরর থ্রো করব। থ্রো নিউ এরর যে ইন্টারনাল সার্ভার এরর, সার্ভারের সমস্যা। যদি কোনো যদি অন্য কোনো এরর হয় যেটা কিনা আমরা জানি না, বা নেটওয়ার্ক এরর, ধরেন এটা আমার এরর না। সার্ভার সব ঠিক আছে, বাট এটা আপনার এরর। তাহলে আমি এখানে কি করব? একটা নিউ এরর দিব যে সামথিং ওয়েন্ট রং বা আপনার নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্ক ওয়াজ নট ওকে বা এরকম কিছু। বা এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস নট ওকে। ওকে? এটা বলে দিতে পারি। আ দেন আমি এটা শো করতে পারি। আচ্ছা, ভালো কথা। এত কিছু কি বুঝতে পারছি? এখানে আমার যে কোড গুলা জাস্ট এতটুকুই দেখেন। আমি ১ম এ কি বলছি? ১ম এ একটা ইফ নিছি। অ্যান্ড এই ইফ এর মধ্যে আরেকটা ইফ নিছি। সেইগুলোর মধ্যে এলস ইফ নিছি। আচ্ছা, চেইনিং করছি একটু। ১ম যে সি সি অ্যা সিচুয়েশন টা তৈরি করছি সেটা হচ্ছে response.ok যদি আমার ট্রু না হয় তাহলে আমি কি করছি? আর তাহলে আমার এই এরর গুলা শো করতে হবে। তার মধ্যে আমি এই এরর গুলা বানাইছি। কি ব্যাপার? তার মধ্যে আমি এই এরর গুলো বানাইছি। কারণ রেসপন্স যদি ওকে না হয়, তার মধ্যে তো অনেকগুলো এরর দেখা যাবে, রাইট? এই এরর গুলা দেখা যাইতে পারে। তো ১ম যে এররটা দেখা যেতে পারে সেটা হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ড এর এরর ৪০৪ সচরাচর আমরা দেখি অনেক সময়। তারপরে যে এররটা হইতে পারে সেটা হলো সার্ভার সাইড এরর। তারপরে যেটা হইতে পারে সেটা হলো আপনার নেটওয়ার্কের এরর। সো এটা হইলো গিয়ে আমার মেইন চেইনিং। আর এই ইফ টাই হইলো গিয়ে আমার কি আরকি মেইন যে জিনিসটা রেসপন্সটা ঠিক আছে কিনা। তো আমি যদি এখানে একটা ব্যাড রিকোয়েস্ট পাঠাই ABCD, ASD কিছুই না। আমরা জানি না এটা কি। সেভ করি অ্যান্ড এটাকে যদি গেট করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে ৪০৪ নট ফাউন্ড। আর আমরা যদি আমাদের এররটা এখানে দেখি, এই যে স্ট্যাটাস আসছে কি ৪০৪। আর আমরা এখানে এরর এর মধ্যে বইলা দিছি রেসপন্স ইস নট ডিফাইন্ড। আচ্ছা, আমরা এরর এখানে বইলা দিইনি? আচ্ছা, এররটা বইলা দিইনি। এররটা এখানে বইলা দেওয়া দরকার। এররটা বলা দরকার ছিল এইভাবে, আচ্ছা ডট দেন এররটা যদি আমি এখানে বলতে চাই তাহলে আমার এটাকে একটু পাঠ করতে হবে। আমি এটা দেখাইনি। এটা কোনো এক সময় দেখায় দিব আমি আশা করি। আজকের মাধ্যমে দেখেন। ট্রাই ক্যাচ নামে একটা ব্লক আছে যেটার মধ্যে আমরা এরর দেখতে পারি। কিভাবে? এইভাবে আমরা দেখতে পারি। এই ট্রাই এর মধ্যে আমরা এগুলা পাঠায় দিছি। অ্যান্ড দেন এই যে এররটা আছে, সেই এররটা আমরা এখানে কনসোল লগ করতে পারি। এরর। অ্যান্ড আমি যদি এটা সেভ করি, অ্যান্ড দেন আমি যদি এখানে দেখি, তাহলে রেসপন্স ইস নট ডিফাইন্ড দেখতে পারতেছি। আমরা এরর হ্যান্ডেল করতে পারি। সো দ্যাটস ইট। এটাই দেখানোর ইচ্ছা ছিল। আম আপাতত এগুলো কমেন্ট আউট করে দিই। আর কিছু দরকার নাই আমাদের। আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে দিই। আশা করি এতদূর আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা ফেচ করতে পারি। এখন হলো গিয়ে আরেকটা জিনিস বোঝানোর ইচ্ছা আছে সেটা হলো গিয়ে JSON। সো JSON টা কিভাবে কাজ করে সেটা আপনাদের হোমওয়ার্ক দেওয়ার ইচ্ছা আছে। তারপর আমি JSON ব্যাপারে একটু দেখায় দেই। যে JSON হলো জাভাস্ক্রিপ্ট নোটেশন অবজেক্ট নোটেশন। এটা কিন্তু ফুললি আমাদের জাভাস্ক্রিপ্ট এর অবজেক্ট না। কেন না? কারণ আমরা যদি একটা ডেটা নেই, ডেটা অ্যান্ড এই ডেটার মধ্যে আমার নাম আছে, নাম টেস্ট দিলাম। অ্যান্ড এজ আছে, এজ ধরেন ১২ ই দিলাম। যার কোনো ব্যাপার না। আম 3 জিবি আছে এরকম। সো যাই হোক এটা একটা ডেটা আছে। আর আরেকটা ডেটা বানায় ফেলি। কনস্ট্যান্ট পিপল বানাই। POPLE পিপল ইজ ইকুয়াল টু অবজেক্ট। যেটা কিনা আমরা অ্যারে অফ অবজেক্ট বলি। সো জাভাস্ক্রিপ্ট মূলত এরকমই হয়। ঠিক না? তো এরকম দিতে পারি একটা। দেন কমা দিয়ে আমরা আরো একটা বানাইতে পারি। এখানে আমরা অন্য কিছু দেই। তো এরকম কিছু আমার ডেটা আছে। সো এটা থেকে যদি আমি কনসোল লগ করি আমার ডেটাটাকে, আর এখানে আমি যদি কনসোল লগ করি পিপলটাকে, আচ্ছা এক কাজ করি। ২ টা একসাথে কনসোল লগ করে ফেলি। এটা ডেটা, এটা হলো পিপল। আচ্ছা, যদি আমি সেভ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমার ২ টা ডেটা আসছে। ২ টা ডেটা আসছে ২ ভাবে হুম, হুম।
২ টা ডেটা আসছে। একটা হলো গিয়ে এই যে উপরেরটা আরেকটা এই যে একটা। মানে এইটা হলো গিয়ে আমার অবজেক্টের যে ডেটাটা এটা হলো আমার অ্যারে অফ অবজেক্টটা। তো অ্যারে অফ অবজেক্টের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে এই অ্যারে এন্ড তার মধ্যে অবজেক্টের মধ্যে কিছু ভ্যালু আছে। আবার এখানে কিছু দেখতে পাইতেছি যে অবজেক্টের মধ্যে কিছু ভ্যালু আছে। তো আমরা যদি আমাদের যে ডেটা গুলা আছে, সেই ডেটা গুলার দিকে তাকাই, সেই ডেটা গুলা আর অবজেক্টের সাথে ম্যাচ থাকলেও এখানে একটু ডিফারেন্ট আছে। এগুলো কিন্তু সব স্ট্রিং টাইপের আছে। যে কি গুলা স্ট্রিং টাইপের আছে। বাট আমাদের যে ভ্যালু গুলা আমরা এখানে ব্যবহার করি জাভাস্ক্রিপ্টে সেগুলো কিন্তু স্ট্রিং আকারে থাকে না। আমরা এখানে স্ট্রিং আকারে থাকে না। তো এই কারণে আমরা আ যদি আমরা যাই এগুলাকে আমরা চাইলে কি করতে পারি? JSON ফরমেট এ করতে পারি। কিভাবে ফরমেট এ করতে পারি? ধরেন আমরা কনস্ট্যান্ট আ JSON ডাটা নেই। সেটা করতে পারি কিভাবে? সেটা হলো JSON নামে একটা built in অবজেক্ট ফাংশন আছে আমাদের। সেই ফাংশনটাকে কল করলে আমরা করতে পারি। তো JSON আমরা ২ টা সিস্টেম দেখব। একটা হলো JSON Stringify আমরা যদি আমাদের ইতে যাই এতে যাই আন্ডারস্ট্যান্ডিং টার্মস। তো এখানে আসলে আমরা একটা জিনিস দেখতে পারবো যে আমরা ডেটা আমাদের এপিআই এর কিছু ফরমেট আছে। সো আমাদের পুরাতন আমলে যে ফরমেটটা ছিল সেটা হলো AJAX। AJAX বলা হয় JS অ্যান্ড XML, XML ফরমেট। XML ফুল মিনিং হলো এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা একটা ভিন্ন টাইপ। আর ওইটা এখন ব্যবহার করা হয় না। সো এই ব্যাপার নিয়ে আলোচনা করলাম না। তো JSON ফরমেটটাই বেশি ব্যবহার করা হয়। আর JSON টা হলো গিয়ে অ্যারে ফর্ম। তো JSON টা আমরা এতক্ষণ দেখলাম। বাট JSON টা কিভাবে মূলত কাজ করে সেটা এখন আমরা দেখিনি। তো JSON টা দেখতে হলে আমাদের এখন এই যে JSON.stringify দেখছি JSON.parse কিভাবে করতে হয় সেটা এখন দেখে ফেলবো। তো আমরা আমাদের কোডে চলে যাই। এখন আমরা যে JSON ডেটাটা আছে, এই ডেটাটা আমরা এখানে পাইছি। তো আমরা এটাকে কেন stringify করছি সেটা একটু দেখব। এই যে আমরা যে ডেটাটা পাইছি, এই ডেটার সাথে আমাদের যে এই ডেটা পার্থক্য আছে। সো যার কারণে আমার এটাকে কি করতে হবে? JSON ফরম্যাটে করতে হবে। যার কারণে আমি JSON.stringify করলাম কাকে? এই ডেটাটাকে। আমার যে ডেটাটা আছে উপরে এই ডেটাটাকে। অ্যান্ড দেন আমি এই ডেটাটাকে যদি এই ডেটা আর সাথে যদি আমি এখানে JSON ডেটা কনসোল লক করি, দেন সেভ করি, আমরা ২ টার মধ্যে পার্থক্য দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? এই যে ডেটাটা আসছে, সেই ডেটাটা আমরা এভাবে দেখতে পাইতেছি। আর এরপরে যেটা আসছে, যদি এটাকে সরায় দেই, তাহলে আমরা এর পরের যে কমা দিয়ে যেটা আছে না? আচ্ছা এই ১ম টা ফালায় দেই। কেমন হিজিবিজি লাগতেছে। আচ্ছা এখন সেভ করি। তাহলে আমরা দেখতে পাবো যে পুরো একটা অ্যারে অফ অবজেক্ট আসছে। অ্যারে অফ অবজেক্ট আসছে বাট এটা কিন্তু আমাদের JSON এর ফাইলের সাথে ম্যাচিং হচ্ছে। এখন আমরা যদি পার্স ডাটা দেখতে চাই, এই JSON ডাটাকে আমরা যদি পার্স করি তাহলে উম আচ্ছা কনস্ট্যান্ট আ JSON পার্স ডেটা যদি করি অ্যান্ড এই JSON টাকে আমরা কল করি, দেন পার্স করি JSON ডেটাকে অ্যান্ড এটাকে যদি আমরা কল করি তাহলে আমরা আমাদের এই পুরাতন ফরম্যাটে ফেরত পাবো। তো এটাই হলো গিয়ে মূল বিষয় যে JSON পার্স কিভাবে করছি আমরা। JSON পার্স তখনই করি যখন আমরা Stringify থেকে আমাদের যখন এই অবজেক্টটা দরকার হয়, ফরমেট চেঞ্জ করার জন্য ব্যবহার করে থাকি। এটাই আর কিছুই না। এখন আমরা চাইলে পিপলটাকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এখানে আমরা এটা পাঠায় দিতে পারি যে JSON কাজ করে। এভাবে না করে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে ফেলি। এটা হলো গিয়ে পিপল উম এটা ভুল করছি। এটা হলো এখানে এভাবে আসবে JSON কি ভুল বলতেছে? আচ্ছা যাই হোক, এটা ভুল না। হুম, এখন আমরা JSON টাকে নিব। কি করব? স্ট্রিংগিফাই করব পিপলটাকে। অ্যান্ড এটাকে আমরা এখানে JSON পিপলটাকে দেখতে চাই। তাহলে আমরা সেভ করি। দেন আমরা এই যে ডেটাটা দেখতে পারতেছি। ঠিক সেইভাবেই যেভাবে আমাদের এইখানে ছিল। তো আমাদের যেই ডেটাটা আছে সেটা কি JSON ফরম্যাটে নাই। সেইটাকে ফরম্যাট করার জন্য আমরা এখানে বারবার JSON.stringify করতেছি। বুঝতে পারছি এখন? যে কেন JSON.stringify করতে হয় আর JSON টা কি মূলত? এটা একটা ফরম্যাট জাস্ট। এভাবে আমাদের ডেটাগুলা ডাটাবেস স্টোর হয়। আমরা এভাবেই ডেটা নেই। তো ভালো কথা। আমাদের ডেটা আসলো। অ্যান্ড আমরা চাইলে এটাকে পার্স করতে পারি। এই যে JSON.people আছে না? এটা নিচে থাক। অ্যান্ড এখানে আমি JSON কনস্ট্যান্ট JSON পার্স POPLE করে দিলাম। JSON পার্স JSON people কে অ্যান্ড আমি JSON people পার্স people কে যদি এখানে দেখতে চাই, দেন আমরা এটাকে এভাবে দেখতে পারবো। JSON parse is not defined. JSON people টাকে সরি।
সবসময় অটো সাজেশন ফলো করতে হয় না এই কারণে। তাহলে আমরা আমাদের আগের ফরম্যাটে ফেরত পাইতেছি। সো এটাই ছিল জেসন এর কাহিনী। আশা করি বুঝতে পারছি আমরা জেসনটা কি আর জেসন ফরম্যাটটি কিভাবে কাজ করে। তো আজকের এতটুকুই মনে হয় আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আমরা এতক্ষণ অনেক কিছু শিখছি। আগামী ক্লাসে আমরা আইপি ট্র্যাকার নামে একটা ওয়ে সাইট বানাবো আমরাই। যে আমরা কিভাবে আইপি ট্র্যাক করতে পারি, লোকেশন সহ, ম্যাপ সহ। দেন আমরা একটা ওয়েদারিং অ্যাপ বানাবো। খুবই ইন্টারেস্টিং জিনিস হবে। তো সবাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।